হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু উত্থান বাংলা। তো আমরা ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের উপর একটা লাইভ ক্লাস নিয়েছিলাম। সেই লাইভ ক্লাসে আমরা কিন্তু ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স পর্যন্ত পড়িয়েছিলাম, অর্থাৎ কুলম্ব ফোর্স পর্যন্ত পড়িয়েছিলাম এবং তার উপরে নিউমেরিক্যালস গুলো করিয়েছিলাম। তো আজকে আমাদের টার্গেট থাকবে আমরা ইলেকট্রিক ফিল্ডের পর থেকে ইলেকট্রিক ডাইপোল পর্যন্ত পড়ে নেওয়া এবং গস থিওরেমের উপরে এবং তার অ্যাপ্লিকেশনের উপরে আমরা একটা অ্যাডভান্স লেভেলের ক্লাস দেব। এইভাবেই আমরা এগোবো এবং এর সাথে সাথে কিন্তু আমরা লাইভে আর এক দিক থেকে শুরু করে দিয়েছি, সেটা হলো ইলেকট্রিক পোটেনশিয়াল বা তড়িৎ বিভবের ক্লাস নেওয়া শুরু করে দিয়েছি। সেটারও অর্ধেকটা পড়ানো প্রায় হয়ে গেছে। তো সেটা যেরকম ভাবে চলছে সেরকম ভাবে লাইভে মোটামুটি কন্টিনিউ চলবে। আর এই পারের পোর্শন গুলো রেকর্ডেড দিতে দিতে কমপ্লিট করা হবে। তো এইভাবেই বিষয়টা চলবে, ঠিক আছে। এবং মোটামুটি টার্গেট আমরা করছি এই সপ্তাহে যাতে ইলেকট্রিক ফিল্ড পোটেনশিয়াল দুটো চ্যাপ্টার লাইভ রেকর্ডেড থ্রু দিয়ে কভার করে দিতে পারি, আর পরের সপ্তাহ থেকে তাহলে আমরা ক্যাপাসিটরে যেতে পারি। আচ্ছা, তো চলো আমরা শুরু করে দিই। প্রথমে আসছি ইলেকট্রিক ফিল্ডের কথা। ইলেকট্রিক ফিল্ডের গল্পটা কিভাবে আসছে সেই বিষয়টা প্রথমে দেখে নাও। তাহলে ইলেকট্রিক ফিল্ডের জন্য আমাদের লাগবে কি একটা চার্জ। আচ্ছা, তাহলে আমাদের লাগবে একটা চার্জ। ধরো এটা একটা চার্জ আছে, ধরো এটা একটা চার্জ। এই চার্জটাকে আমরা কি বলবো? এই চার্জটাকে আমরা বলবো সোর্স চার্জ। কি চার্জ বলবো? এটাকে আমরা বলবো সোর্স চার্জ। তার মানে এই চার্জটা থাকলে আশেপাশে তৈরি হবে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। তো ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র কি? একটা চার্জ থাকলে তার আশেপাশের একটা এরিয়া জুড়ে অন্য কোনো চার্জ আসলে তাকে সে অ্যাট্রাক্ট বা রিপালস করতে পারে। তো যদি সেটা এই চার্জের সাথে ইকুয়াল হয়, পজিটিভ হয়, এটাও পজিটিভ হয়, তাহলে রিপালস করবে। যদি নেগেটিভ হয়, পজিটিভ নেগেটিভে অ্যাট্রাক্ট করবে। তাহলে এই যে এরিয়াটাই সোর্স চার্জের আশেপাশে তৈরি হয়েছে তাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র। বোঝা গেল? এবারে প্রশ্ন হলো, স্যার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের বিষয়টা তো বোঝা গেল, এখন যদি আমি তোমাকে বলি যে এই ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র উৎপন্ন হয়েছে কিনা সেটা বুঝবো কিভাবে? তার জন্য এখানে আনতে হবে একটা সোর্স চার্জ। তাহলে এটার নাম কি? এটার নাম হলো সোর্স চার্জ, সরি টেস্ট চার্জ। টেস্ট চার্জ, ঠিক আছে। তাহলে আমি কি বললাম? এই যে চারপাশে তৈরি হয়েছে ইলেকট্রিক ফিল্ড, এইখানে আমি রাখলাম কি? এখানে আমি রাখলাম আরো একটা চার্জ, সেটা হলো কিউ নট। এটাকে আমি বলছি টেস্ট চার্জ। যখন এই চার্জটাকে এখানে আনবো তাহলে এই চার্জের জন্য আশেপাশে যে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে তার জন্য এই টেস্ট চার্জ একটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স এক্সপেরিয়েন্স করবে। তো দেখো, এই কিউ কিউ নট থাকলে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স কত হয়? 1/4πε0 কিউ কিউ নট। যদি ডিস্টেন্সটা এদের মাঝখানে হয় আর, তাহলে আর স্কয়ার। তো ওই জন্য এটাকে টেস্ট চার্জ বলা হয়। এটা দিয়ে দেখা হয় যে সত্যি কতটা এরিয়া জুড়ে ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে। যে এইখানে থাকলে কি ইলেকট্রিক অ্যাট্রাক্ট করছে বা রিপালস করছে, এখানে থাকলে কি হচ্ছে, কতটা এরিয়া জুড়ে ইলেকট্রিক ফিল্ড থাকতে পারে। তাই বিভিন্ন জায়গায় একটা চার্জকে নিয়ে কত ফোর্স এক্সপেরিয়েন্স করছে সেটা চেক করতে হয়। সেই জন্য এইটাকে বলা হয় টেস্ট চার্জ। ওকে, এবারে দেখো, আমি যদি এইখানটাতে এবারে ইলেকট্রিক ফিল্ডটা কোন পয়েন্টে কত বেশি স্ট্রং বা উইক সেটা আমরা কিভাবে চেক করব? ধরো এই পয়েন্টে আমি টেস্ট চার্জ দিয়ে দেখলাম যে এখানে ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে। কিন্তু ওই পয়েন্টে কতটা স্ট্রং বা উইক ইলেকট্রিক ফিল্ড আছে কিভাবে আমরা বুঝবো? তার জন্য এখানে আমাদের রাখতে হবে একটা ইউনিট পজিটিভ চার্জ। যদি এখানে একটা ইউনিট পজিটিভ চার্জকে রাখি তাহলে ওই পজিটিভ চার্জ কতটা ফোর্স এক্সপেরিয়েন্স করবে? তাহলে অবভিয়াসলি সে যে ফোর্স এক্সপেরিয়েন্স করবে সেটা হবে 1/4πε0। একটা চার্জ হলো কিউ আর একটা চার্জ হলো 1, মাঝখানে ডিস্টেন্স আর হলে তার স্কয়ার। তাহলে এই ভ্যালুটা অ্যাকচুয়ালি কিভাবে পাওয়া যাচ্ছে? দেখো, এই কিউ নট এপারে এসে যদি ডিভাইড হয় তাহলে এই ভ্যালুটা পাওয়া যায়। অর্থাৎ এই ভ্যালুটা অ্যাকচুয়ালি এফ বাই কিউ নট থেকে পাওয়া গেল। এই এফ বাই কিউ নট
অর্থাৎ ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সকে আমরা টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করলে এই ভ্যালুটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। তার মানে এই পয়েন্টে কত স্ট্রং না উইক ইলেকট্রিক ফিল্ড তৈরি হয়েছে তার ইন্টেন্সিটি বা প্রাবল্য চেক করতে পারছি এখানে আমরা ইউনিট পজিটিভ চার্জ রেখে। তাহলে ইউনিট পজিটিভ চার্জ রাখলে সে যে ফোর্স এক্সপেরিয়েন্স করবে তাকে বলা হয় ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, এটাকে ই দিয়ে লেখা হয়। তো যদি এর ইন্টেন্সিটিটা বেশি হয় তাহলে তীব্রতা বেশি, যদি ইন্টেন্সিটি কম হয় তাহলে তীব্রতা হলো কম। এই হলো টোটাল ব্যাপার। তাহলে আমরা বলতে পারি ই ইকুয়ালস টু অ্যাকচুয়ালি কি এফ কে ভাগ করা হচ্ছে টেস্ট চার্জ দিয়ে। তাহলে এটাও ভেক্টর, এটাও ভেক্টর। তাহলে ভেক্টর ফর্মে আমরা লিখতে পারি এফ ভেক্টর ইকুয়ালস টু কিউ নট ইনটু ই ভেক্টর। এই হলো গল্প। তাহলে ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স বা কুলম্ব ফোর্সের সাথে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রিলেশন কি, এটা হলো রিলেশন। ওকে, আচ্ছা তার মানে এখান থেকে তুমি বুঝলে যে একটা সোর্স চার্জ থাকলে আশেপাশে তৈরি হয় কি তড়িৎ ক্ষেত্র বা ইলেকট্রিক ফিল্ড, সেখানে অন্য কোনো চার্জ এনে সেই ফিল্ডটা তৈরি হয়েছে কিনা এক্সপেরিয়েন্স করা যায় তাকে বলে টেস্ট চার্জ। এখন টেস্ট চার্জের ভ্যালু যদি 1 হয় তাহলে সে যে ফোর্স এক্সপেরিয়েন্স করে তাকে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বা তড়িৎ ক্ষেত্র প্রাবল্য। সেটার ভ্যালু হয় এটা, এখানে 1 থাকে শুধু, এবং সেটা ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্সকে টেস্ট চার্জ দিয়ে ডিভাইড করলে যেটা হয় তার সাথে ইকুয়াল হয়। এই হলো গল্প। তাহলে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ই, এটা একটা ভেক্টর আমরা দেখতে পাচ্ছি, তাই না? যেমন কুলম্ব ফোর্স আমাদের ছিল। ঠিক আছে, তাহলে ডাইমেনশন কি হবে, একক কি হবে? যদি ফোর্স বাই চার্জ তাহলে নিউটন পার কুলম্ব বা ডাইন পার স্টার্ট কুলম্ব। আচ্ছা ডাইমেনশন কি হবে? ফোর্সের ডাইমেনশন ml টি টু দি পাওয়ার -2, ml টি টু দি পাওয়ার -2 ডিভাইড বাই it। তাহলে পাওয়া যাচ্ছে কত ml তোমার i টু দি পাওয়ার -1 টি টু দি পাওয়ার -3। এটা কার ডাইমেনশন হলো? এটা হলো ডাইমেনশন তোমার ইলেকট্রিক ফিল্ড। তো এই ছিল গল্প। আচ্ছা যদি এখানে তুমি দেখতে পাচ্ছ ই প্রপোর্শনাল টু 1/r², তাহলে ইলেকট্রিক ফিল্ডের সাথে আর স্কোয়ারের বা আর এর আমরা যদি লেখচিত্র করি তাহলে কেমন হবে? সেটা হবে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপে, তাই না? কারণ এরকম রিলেশন থাকা মানে কি আর জিরো হলে ই ইনফিনিটি, আর ই ইনফিনিটিতে আর জিরো। দেখো ই জিরোতে আর ইনফিনিটি, আর জিরোতে ই ইনফিনিটি, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলিক শেপ। ঠিক আছে, এবং এক্সপোনেনশিয়ালি কমছে। এই ছিল গল্প। তো এই ছিল ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্রের গল্প। এইটুকু তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো কিনা অবশ্যই কমেন্ট করে জানাবে। নেক্সট চলে যাচ্ছি আমরা। আচ্ছা তো ইলেকট্রিক ফিল্ড তো আমি বললাম, নেক্সট আমি যাব সুষমভাবে আহিত ঋজু দণ্ডের অক্ষের উপর অবস্থিত কোন পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এখন আমাকে বের করতে হবে। আচ্ছা এটা আমরা কিভাবে করতে পারি? দেখো তাহলে নর্মালি আমি এইখানটাতে দেখলাম যে যদি একটা চার্জ কিউ আছে সেখান থেকে আর ডিস্টেন্স দূরে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে ফর্মুলা হবে এটা। একটা চার্জ কিউ সেখান থেকে আর ডিস্টেন্স দূরে কোনো পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বের করতে গেলে ফর্মুলা 1/4πε0 Q/r²। সিজিএস এ বললে 1/4πε0 থাকবে না। এই তো ছিল গল্প। আচ্ছা তাহলে এইখানে চার্জটা কি পয়েন্ট চার্জ, পয়েন্ট চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটির ভ্যালু এটা, তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের ভ্যালু এটা। এখন এটা পয়েন্ট চার্জ বা তোমার পয়েন্ট চার্জ না হয় তাহলে কি হবে? ঠিক আছে, তাহলে চলো দেখা যাক। তাহলে দেখলাম যে ধরো এখানে একটা চার্জ আছে কিউ, তার জন্য এখানে আর ডিস্টেন্স দূরে এই পয়েন্টে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করলে কি হবে? এখানে ইউনিট পজিটিভ চার্জ রাখতে হবে, তো এটাও প্লাস এটাও প্লাস, তো ডিরেকশনটা কোন দিকে হবে? এদিকে।
আর যদি এটা মাইনাস হতো তাহলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি ডিরেকশন কোন দিকে হতো, এদিকে হতো, আর ডিস্টেন্স দূরে, এবং তার ভ্যালু গুলো কত হতো 1/4πε, চার্জ হলো কিউ আর ডিস্টেন্স আর এর স্কয়ার। ডিরেকশনটা আমরা যেহেতু ভেক্টর, এই ভ্যালুটা যেহেতু এই ভ্যালুটা ভেক্টর, তাহলে ডিরেকশনটা এইখানে লিখতে হবে না, মাইনাস প্লাস দিয়ে লিখতে হবে না, ডিরেকশন আমরা দেখেই বুঝতে পারবো যে কোন দিকে, এদিকে যাচ্ছে না এদিকে যাচ্ছে, অ্যাট্রাক্ট না রিপালস হচ্ছে। এখন যদি কন্ডিশনটা একটু অন্য রকমের হয়, চার্জ যদি কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থেকে যায়, ঠিক আছে, তাহলে চার্জ যদি এইভাবে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড থাকে একটা রডে, ঠিক আছে, তাহলে সুষমভাবে আহিত ঋজু দণ্ডের অক্ষের উপর অবস্থিত কোনো বিন্দু, তাহলে এই দণ্ডটা কত, এর লেন্থ হলো, এর লেন্থ হলো কত, এর লেন্থ হলো সাপোজ আমরা ধরে নিলাম 2L, ঠিক আছে, তাহলে এর লেন্থ হলো 2L, তাহলে এটাকে আমি 0 0 পয়েন্ট ধরতে পারি, তাহলে এদিকে হলো প্লাস এল, এদিকে হলো মাইনাস এল, ওকে, 2L হলো লেন্থ, ওকে। তো এর অক্ষ বা অ্যাক্সিস কোনটা, এইটা হলো অক্ষ বা অ্যাক্সিস, তো এই অক্ষ বা অ্যাক্সিসের উপরে এইটা হলো একটা পয়েন্ট, পি পয়েন্ট, এইখানটায় বের করতে হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। তো এটা করবে কিভাবে, করবে কিভাবে বলো, আচ্ছা, তো করবে কিভাবে, তো এইখান থেকে এই সেন্টার থেকে এই পয়েন্টের ডিস্টেন্স ধরে নিলাম আমি আর, আর তাহলে এটা কিভাবে করা যায়, তো যেহেতু চার্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে, এখানে দেখো চার্জ এখানে কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে, তাহলে পুরো এই রডে চার্জ কন্টিনিউয়াসলি ডিস্ট্রিবিউটেড আছে, কত চার্জ ধরে নিলাম প্লাস কিউ চার্জ, ওকে। আচ্ছা, তাহলে কি করে করা যায়, এখন আমাকে এইখানটায় একটা পোর্শন কাটতে হবে, সেটা হলো dx, এটা কত দূরে, এই অরিজিন থেকে x ডিস্টেন্স দূরে, ঠিক আছে, তো এইখানে চার্জ কত হবে dx অংশে, চার্জ হবে dq, তো dq এখানে চার্জ হলে এখানে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি কত হয়, তাহলে হয় 1/4πε0, চার্জ হলো তোমার dq, আর ডিস্টেন্স কত, এইখান থেকে এই ডিস্টেন্সটা কত হবে, তো পুরোটা কত, পুরোটা অবভিয়াসলি আর, আর থেকে বাদ যাবে কত x, আচ্ছা, তাহলে আর থেকে বাদ যাবে x, এটার স্কয়ার, বোঝা গেল। আচ্ছা, এবারে করব কি আমরা, এবারে করব কি আমরা, এই যে ভ্যালুটা পেলাম এখানে dq কত হবে, তো যেহেতু একটা লম্বা লেন্থ, তাহলে এর একক দৈর্ঘ্যে যে আধান হবে তাকে আমরা ল্যামডা বলবো, এটাকে বলে লিনিয়ার চার্জ ডেনসিটি, আধানের রৈখিক ঘনত্ব, তার মানে ইউনিট লেন্থে চার্জ আছে ল্যামডা, সো তুমি কতটা লেন্থ নিয়েছো dx, dx লেন্থে চার্জ আছে dx ল্যামডা, ঠিক আছে, তাহলে dx ল্যামডা হলো তোমার কার ভ্যালু, তোমার dq এর ভ্যালু, বুঝলা। আচ্ছা, তাহলে এখানে তুমি dq এর জায়গায় বসাবে 1/4πε0 dx ল্যামডা সামনে, আর মাইনাস x এর স্কয়ার, ল্যামডা অ্যাকচুয়ালি কি, চার্জ কিউ বাই লেন্থ, তাহলে এখানে ল্যামডাটা অ্যাকচুয়ালি কি, ল্যামডা হলো চার্জ কিউ বাই লেন্থ, লেন্থ কত, লেন্থ হলো 12, তাহলে ল্যামডার জায়গায় ভ্যালু বসিয়ে দিতে পারবে। আচ্ছা, এবার এই ভ্যালুটাতে আমরা কার ভ্যালু পেলাম, আমরা যেহেতু ডি কিউ চার্জের জন্য পেলাম, তাহলে এটা আমরা অ্যাকচুয়ালি পেলাম ডিই, তাহলে আমাকে ই বের করতে গেলে এই ভ্যালুটাকে ইন্টিগ্রেশন করতে হবে, তাহলে ইন্টিগ্রেশন করো, কোত্থেকে কোন পর্যন্ত, এই মাইনাস এল থেকে প্লাস এল পর্যন্ত, হলো। আচ্ছা, তাহলে ল্যামডার ভ্যালু বসিয়ে, তাহলে এখান থেকে দেখো 1/4πε0 বাইরে বেরিয়ে গেল, আচ্ছা, 1/4πε0 বাইরে বেরিয়ে গেল, থাকলো কি পড়ে, উম
ল্যামডার ভ্যালু হচ্ছে Q/12, এটাও বাইরে বের করে নাও, বাইরে বের করে নাও। আর কি করা যায়, পড়ে থাকে এখানে অনলি dx বাই r মাইনাস এক্স এর স্কোয়ার ফ্রম মাইনাস এল থেকে প্লাস এল। তো এবারে মেথড অফ সাবস্টিটিউশন করতে হবে। r মাইনাস এক্স কে তোমাকে ধরতে হবে z। আচ্ছা, তাহলে তাই যদি হয় মাইনাস ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশনটার পরের পেজে চলো। এটা দাঁড়াচ্ছে 1/4 পাই এপসাইলন নট, 1/4 পাই এপসাইলন নট কিউ বাই টু এল, আর কি আছে মাইনাস এল থেকে এল, এটা আছে মাইনাস এল থেকে প্লাস এল ডিএক্স আর মাইনাস এক্স এর স্কোয়ার। তো আমি পেলাম কি, আর মাইনাস এক্স কে আমি ধরেছি জেড, সো মাইনাস ডিএক্স ইকুয়ালস টু মাইনাস ডিজেড। ওকে, আচ্ছা, তাহলে এটাকে আমি পরের লাইনে মেথড অফ সাবস্টিটিউশন ইউজ করে লিখতে পারি যে এটা যা ছিল তাই থাকছে, এখানটায় পাচ্ছ কি তুমি, এখানে হয়ে যাচ্ছে ডিএক্স এর জায়গায় মাইনাস ডিজেড। আচ্ছা, মাইনাস ডিজেড, নিচে হয়ে যাচ্ছে জেড স্কোয়ার। আপার লোয়ার লিমিটটা কেমন চেঞ্জ হচ্ছে দেখো, আপার লোয়ার লিমিটটা কেমন চেঞ্জ হচ্ছে। যদি আমি এখানে এক্স ইকুয়ালস টু মাইনাস এল বসাই, তাহলে জেড এর মান পাবে কত, জেড এর মান পাবে আর প্লাস এল, ঠিক আছে। এক্স ইকুয়ালস টু মাইনাস এল বসিয়ে, এক্স ইকুয়ালস টু প্লাস এল বসালে জেড কত পাবে, জেড পাবে আর মাইনাস এল। তাহলে লিমিটটা হবে আর প্লাস এল থেকে আর মাইনাস এল। এই হলো সাবস্টিটিউশন হয়ে গেল। তাহলে মেথড অফ সাবস্টিটিউশন থেকে এখানে তুমি এটা পেয়ে গেলে Q/2L, Q/2L, আর এখানে ডিজেড বাই জেড স্কোয়ার মানে সবসময় দেখবে -1/z আসে, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, তাহলে +1/z আপার লোয়ার লিমিট হবে আর মাইনাস এল আর প্লাস এল। তো আসে কি, আসে 1/4 পাই এপসাইলন নট Q/2L, Q/2L। এখানে যদি আমি লিমিট বসিয়ে দিই তাহলে 1/r-l মাইনাস 1/r+l, এই হলো গল্প। ওকে, আচ্ছা, তাই যদি হয় এখানে লসাগু করলে r+l মাইনাস r+l ডিভাইড বাই আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এখানে পড়ে থাকলো 1/4 পাই এপসাইলন নট Q/2L। তো দেখো আর আর কেটে গেল, তাহলে ওপরে হলো 2L আর নিচে 2L কেটে গেল, তাহলে পড়ে থাকছে কি, পড়ে থাকছে 1/4 পাই এপসাইলন নট, আর এখানে আছে উপরে একটা কিউ আর নিচে আছে আর স্কোয়ার মাইনাস এল স্কোয়ার। এটা হলো তোমার ফাইনাল অ্যান্সার। বোঝা গেল, এইভাবে জিনিসটাকে সলভ করতে হবে। তাহলে আমরা বুঝলাম কি, যদি এরকম প্রবলেম থাকে যে একটা দণ্ড আছে, ঠিক আছে, আহিত কিউ চার্জে আহিত, চার্জটা কেমন ভাবে আহিত, কন্টিনিউয়াসলি বা সুষমভাবে আহিত একটি ঋজু দণ্ড আছে যেটা লেন্থ হলো 12, তার মিডিল থেকে আর দূরত্বে তার অক্ষের উপর একটা পয়েন্টে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান কত হবে, মান হবে এটা। এই প্রসেসে তোমাকে করতে হবে। যখনই দেখবে চার্জের ডিস্ট্রিবিউশনটা কন্টিনিউয়াসলি আছে বা সুষমভাবে আছে সব জায়গায়, তখন এটা কিন্তু আর পয়েন্ট চার্জ নয়, তখন তার জন্য তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি বের করতে হলে তোমাকে কি করতে হবে, এই ইন্টিগ্রেশনের
প্রসেসে এগোতে হবে এবং এইখানকার ইন্টিগ্রেশনে সবসময় মেথড অফ সাবস্টিটিউশন অবশ্যই লাগে। বোঝা গেল? তো তোমরা ইন্টিগ্রেশন আশা করছি এই লেভেলে শিখেছো। যদি ইন কেস অফ না শিখো একটুখানি প্র্যাকটিস করে নিও, কারণ এখানে ইন্টিগ্রেশনের খুব বেশি প্রয়োজনীয়তা আছে। আচ্ছা, নেক্সট চলে যাই আমরা। এবার এখান থেকে আমরা প্রবলেম করব। ঠিক আছে, এই পর্যন্ত যে আমরা শিখলাম, এবারে এখান থেকে আমরা প্রবলেম করব। এসো, প্রথমে দেখো এই প্রবলেম। এখানে কি রয়েছে? একটা 20 ইউনিট। কত ইউনিট ভাই? একটা 20 ইউনিট। 20 ইউনিটের কি আছে? 20 ইউনিটের একটা তোমার এখানে আছে 20 ইউনিটের ঋণাত্মক আধান এক, তাই না? তো চলো এটা করা যাক। বলছে একটা 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি 80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে অবস্থিত। তাহলে একটি 20 ইউনিট, কালিটা চেঞ্জ করি, একটি +20 ইউনিট ঋণাত্মক আধান, আচ্ছা সরি -20 হবে, তাহলে -20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি +80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেমি দূরে অবস্থিত। 50 সেমি, তাহলে কি -20 ইউনিট ঋণাত্মক আধান +80 ইউনিট ধনাত্মক আধান, এদের মধ্যে দূরত্ব কত? 50। এদের মধ্যে দূরত্ব হলো 50 সেন্টিমিটার। ঠিক আছে, তাই যদি হয় তাহলে কি করে বিষয়টা করতে হবে? তো আমরা তাহলে আহ একটা -20 ইউনিট ঋণাত্মক, মানে 20 ইউনিট ঋণাত্মক আধান বায়ুতে একটি 80 ইউনিট +80 ইউনিট ধনাত্মক আধান থেকে 50 সেন্টিমিটার দূরে আছে। এই দুটো আধানের সংযোজক সরলরেখার যে বিন্দুতে তড়িৎ ক্ষেত্র শূন্য হবে সেটা কত? তো দেখো, যদি আমরা এর মাঝখানে দেখি, আচ্ছা, তো যেটা আমি বললাম, তাহলে এই হলো কন্ডিশন। এখন তোমাকে দেখতে হবে যে -20 +80 এর মাঝখানে কি কোথাও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি 0 হওয়া পসিবল? খেয়াল করো, যদি আমি দেখি এইখানটা, তাহলে এটা মাইনাস হওয়ার জন্য এখানে একক ধনাত্মক আধান রাখলে আকর্ষণ করবে, আর এটা পজিটিভ হওয়ার জন্য এখানে এখানে একক ধনাত্মক আধান রাখলে এটাকে বিকর্ষণ করবে। তো দুটোর ডিরেকশন একই দিকে। বা এইখানটা পয়েন্ট নাও, আকর্ষণ করবে, বিকর্ষণ করবে, যেখানে নাও না কেন সব সময় নেট ডিরেকশনটা একই দিকে। তাহলে জিরো হওয়ার কোনো পসিবিলিটি নেই এদের দুজনের মাঝখানে। তাহলে কোথায় জিরো হওয়ার পসিবিলিটি আছে? অবভিয়াসলি একবার চেক করি এইখানটা আছে কিনা। এখানটা যদি দেখি বিকর্ষণ করে এদিকে, আকর্ষণ করে এদিকে, জিরো হওয়ার পসিবিলিটি আছে। এদিকেরটা ক্যান্সেল আউট করলেই জিরো হবে। এইখানে যদি রাখি তাহলে এদিকে আকর্ষণ আর ওদিকেরটা বিকর্ষণ, জিরো হওয়ার পসিবিলিটি আছে। তাহলে বোঝাই যাচ্ছে যদি একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক, পজিটিভ আর নেগেটিভ চার্জ থাকে, তাহলে তাদের মাঝখানে কোথাও ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হওয়ার পসিবিলিটি নেই। কিন্তু তার সেই লাইনটার এই নেগেটিভ চার্জ পজিটিভ চার্জের মাঝখানে জিরো হওয়ার পসিবিলিটি নেই, কিন্তু এদের জয়েনিং লাইনটার এই পারে জিরো হওয়ার পসিবিলিটি আছে আর এপারে জিরো হওয়ার পসিবিলিটি আছে। এবারে আমাদের চেক করতে হবে কোন দিকে জিরোটা হবে, এদিকে না এদিকে। এখন দেখতে হবে এদের মধ্যে কোন চার্জটা বড় আছে আর কোন চার্জটা ছোট আছে। যদি আমি বড় চার্জ দেখি তাহলে বড় চার্জ কাছাকাছি আছে, সো কি করবে, বড় চার্জের কাছে থাকলে বড় চার্জ খুব বেশি ফোর্স দিয়ে রিপালস করবে এবং চার্জের ভ্যালুটা কি বেশি কিন্তু ডিস্টেন্সটা কম। ঠিক আছে, তো আমি ফর্মুলাতে দেখেছি 1/4πε0 Q r²। আরটা যত কম হবে ভ্যালুটা বেশি, আর কিউটা যত বেশি হবে তত বেশি।
তাহলে কিউটা এখানে বেশি আর আরটাও কম, আলটিমেট রেজাল্টটা রিপালসিভ ফোর্সটা বিকর্ষণ বলটা খুব বেশি, সেই তুলনায় এখানে চার্জটাও কম, ডিস্টেন্সটাও বেশি। তার মানে দুটোরই এফেক্ট পড়লো যে অ্যাট্রাকটিভ ফোর্সটা কম, তাহলে কখনই জিরো হওয়ার পসিবিলিটি নেই। এই জন্য কখনোই বেশি চার্জের নিয়ারেস্ট সাইডে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো হবে না। তাহলে যেটা এবার যদি আমি দেখি কম চার্জ যেটা আছে সেখানে কি হচ্ছে দেখি, এইখানটায় যদি তুমি দেখো, এখানটায় এই যে অ্যাট্রাকশন ফোর্সটা এখানে দেখো চার্জও কম ডিস্টেন্সও কম, চার্জ কম বলে এটা কমছে, ডিস্টেন্স কমের জন্য বাড়ছে, তো একটা মিড কন্ডিশন তৈরি হচ্ছে। এখানে দেখো চার্জ বেশি আবার ডিস্টেন্স অনেক বেশি, ডিস্টেন্স বেশির জন্য ভ্যালুটা একটু কমছে, তো একটা মিড কন্ডিশন তৈরি হচ্ছে যে রেজাল্টেন্ট জিরো হওয়ার পসিবিলিটি আছে। কিন্তু এখানে জিরো হওয়ার পসিবিলিটি নেই, কারণ এখানে এদিকে রিপালসিভ ফোর্সটা এতটা বেশি যে অ্যাট্রাকটিভ ফোর্সকে ক্যান্সেল আউট করতে পারবে না, কিন্তু এইখানটায় পসিবিলিটি আছে। এই জন্য সবসময় মাথায় রাখবে একটা পজিটিভ নেগেটিভ চার্জ থাকলে মাঝখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য জিরো তো হবেই না, কিন্তু এর জয়েনিং লাইনের কোন সাইডে জিরো হবে সেটা ডিপেন্ড করছে যে কোন চার্জটার ভ্যালু কম। তাহলে ছোট চার্জের সাইডেই কিন্তু জিরোটা হবে, মাথায় রাখবে ছোট চার্জের সাইডেই বা স্মল চার্জের সাইডেই কিন্তু আমরা ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি জিরো দেখবো, এটা মাথায় রাখবে স্মল চার্জের সাইডে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লাইন, এবং এই কনসেপ্টটা দেওয়ার জন্যই এই নিউমেরিক্যালটা তোলা। এখন তুমি বলো তাহলে এইখানটা আছে এবং এখান থেকে কত দূরে আছে, ধরে নিলাম এখান থেকে এক্স ডিস্টেন্স দূরে আছে, ওকে। তাহলে -20 ইউনিটের এই পাশে বাম দিকে এক্স ডিস্টেন্স দূরে আছে, এদের মাঝখানে ডিস্টেন্স কত 50। তাহলে বলো এইখানে যে ফোর্সটা হবে অ্যাট্রাকটিভ ফোর্স সেটার নাম E1, সেটার মান কত 1/4πε0, চার্জ হলো 20 আর ডিস্টেন্স কত এক্স এর স্কোয়ার। আর একটা E2 কত হবে, হবে 1/4πε0, চার্জ হলো 80, ডিস্টেন্সটা হলো 50 প্লাস এক্স এর স্কোয়ার, 50 প্লাস এক্স। এই দুটো ইয়ন E2 কোনটা কার ডিরেকশন, ইয়নের ডিরেকশন এদিকে আর E2 এর ডিরেকশন এদিকে, এরা দুজন যদি সমান হয় তাহলে এদের বিয়োগফলটা জিরো হবে, কারণ E2 এদিকে ইয়ন এদিকে, তাহলে একটা থেকে একটা তো বিয়োগ হবে, অবভিয়াসলি ইয়ন থেকে E2 বা E2 থেকে ইয়ন বিয়োগ হবে, তো এই বিয়োগফলটা জিরো হওয়ার মানে কি, মানে হলো E2 ইয়ন সমান হতে হবে, তাই না? তাহলে এই দুটো ভ্যালুকে এখন সমান করে দাও, সমান করলে দেখো এই পারে এটা এটা কেটে যায় আর এটা পড়ে থাকে, কি পড়ে থাকে 20/x² ইকুয়ালস টু 80/50 প্লাস এক্স এর হোল স্কোয়ার। বোথ সাইডে যদি আমি রুট করি, যেহেতু এক্স নট ইকুয়ালস টু জিরো, বোথ সাইডে রুট করলে আমি এখানে পাবো কি, জিরো জিরো তো প্রথমেই কাটলো, তাহলে এখানে আমি পাবো √2, আর 8 মানে হলো 2√2, এখানে হবে এক্স, এখানে হবে 50 প্লাস এক্স, তো এটা কাটে এটা কাটে, কোনাকুনি গুণ করলে আসে 50 প্লাস এক্স ইকুয়ালস টু 2x, তার মানে এখান থেকে বেরোয় x ইকুয়ালস টু 50 সেন্টিমিটার, x ইকুয়ালস টু কত, x ইকুয়ালস টু 50 সেন্টিমিটার। তাহলে বোঝা যাচ্ছে কোন দিকে হবে অ্যান্সারটা, অ্যান্সারটা হতে হবে বি এর ডান দিকে 50 সেমি দূরে, এই ছাড়া তো কোনো পসিবিলিটি নেই, তাই না? তাহলে অ্যান্সারটা হবে বি এর ডান দিকে, ব্যাস হয়ে গেল। তাহলে অ্যান্সার কি হবে, -20 ইউনিট আধান থেকে 50 সেমি দূরে, তাহলে 50 সেমি একমাত্র এটাতে আছে, এই যে। এবার বি এর কথা বলছে কেন, এখানে যদি ছবি দেখাও তাহলে এটা হলো এ আর এটা হলো বি, তাহলে বি এর কোন দিকে, বাম দিকে তো হচ্ছে, যাক এখানে ছবিটা যেমন ছিল সেই অনুযায়ী হবে বিষয়টা। বিটাকে ওরা এই দিকে রেখেছিল, ওরা ছবিটাতে একটু অন্যরকম করেছিল, আমরা এখানে ছবিটা অন্যরকম করেছি, হ্যাঁ ওই জন্য এটা হয়েছে সমস্যাটা।
ওদের ছবিটা এরকম ছিল যে 80টা এইদিকে আর -20টা এদিকে, তাহলে এটা ছিল বি পয়েন্ট, এটা ছিল এ পয়েন্ট, এই ছিল, তাহলে নিশ্চয়ই এই দিকে হবে, তাহলে এটা বি এর ডান দিকে 50 সেমি। বুঝছো? আমরা অ্যাকচুয়ালি বলতে পারি -20 ইএসইউ আধান থেকে বাইরের দিকে কত দূরে, 50 সেন্টিমিটার দূরে। বোঝা গেল? এই ছিল গল্পটি, এই ছিল গল্পটি। বুঝলা? আচ্ছা, আচ্ছা, এবারে এখানে রুট করলে তো পজিটিভ নেগেটিভ দুটো ভ্যালু পাওয়া যায়। পজিটিভ নিলে একটা পাচ্ছ, নেগেটিভ নিলে আরেকটা পেয়ে যাবে, তখন 50/3 আসবে, কিন্তু এটা নেগেটিভ ভ্যালু, যেটা পসিবল নয়, তাহলে এটা তখন অ্যান্সার হবে না। ঠিক আছে? এবং এখানটা আমাদের এই কন্ডিশন ধরে নিতে হবে, x নট ইকুয়ালস টু 0 ধরে নেগেটিভ ভ্যালুটা আমরা নেব না, পজিটিভ নিলেই শুধু 50 অ্যান্সার আসবে। তো এইভাবে অ্যান্সারটা তোমাকে করতে এখানে হবে। নেক্সট চলে যাই আমরা, চলো এই কোশ্চেন, এটাও একটা টাইপস এর কোশ্চেন। এখানে আছে 80 মিলিগ্রাম ওজনের একটি দোলকপিণ্ড এত কুলম আধান বহন করে। তাহলে দেখো, এটা একটা দোলকপিণ্ড যেটা আধান বহন করে কত, ধরো তোমার 2 × 10⁻⁻8 কুলম। আচ্ছা, একটি 2 × 10⁴ ভোল্ট পার মিটার অনুভূমিক তড়িৎ ক্ষেত্র, তাহলে তড়িৎ ক্ষেত্রটা কত আছে, অনুভূমিক, তাহলে তড়িৎ ক্ষেত্রটা এই দিকে কাজ করছে, সেটা E ইকুয়ালস টু কত, 2 × 10⁴ ভোল্ট পার মিটার। এত অনুভূমিক তড়িৎ ক্ষেত্রে দোলক পিণ্ডটি স্থির আছে, দোলক সূত্রে টান এবং উলম্বের সাথে কত কোণ করেছে। এটা দোলকের সুতোর টান কত, আর এটা উলম্বের সাথে যে কোণ করেছে থিটা, এই থিটাটা কত, এই দুটো বের করতে হবে। তাহলে দেখো, এখানে এটার ওজন কাজ করছে নিচের দিকে, mg, তাই না? জি এর ভ্যালু 9.8 নিতে বলেছে এরা। আচ্ছা, টানের দুটো কম্পোনেন্ট, এটা থিটা হলে এটাও থিটা, একটা কম্পোনেন্ট এদিকে পাবে টি কস থিটা, একটা কম্পোনেন্ট এদিকে পাবে টি সাইন থিটা। তাহলে একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশন, সাম্যাবস্থায় টি কস থিটা ইকুয়ালস টু এমজি, আর টি সাইন থিটা ইকুয়ালস টু, এদিকে কি, এদিকে ইলেকট্রিক ফিল্ড, তাহলে এদিকে একটা ফোর্স কাজ করবে, এটা হলো ইলেকট্রোস্ট্যাটিক্স ফোর্স, সেটার মান কত, এফ ইকুয়ালস টু চার্জ কিউ ইন্টু ই। ঠিক আছে? তাহলে আমরা বলতে পারি এপারে হলো কিউ ই। এখান থেকে দেখো, এটাকে এটা দিয়ে ভাগ করলে টি সাইন থিটা বাই টি কস থিটা, এখানে পড়ে থাকলো কিউ ই বাই এম জি, আসে কি, আসে ট্যান থিটা ইকুয়ালস টু কিউ ই বাই এম জি। সেখান থেকে থিটা তোমার বেরিয়ে যায় ট্যান ইনভার্স এটা, এর ভ্যালুগুলো বসালেই অ্যান্সার বেরিয়ে যাবে। আচ্ছা, সুতোর টান এখান থেকেই তুমি পেয়ে যাবে, টি ইকুয়ালস টু কত, এমজি বাই এটা। এখন এম ভর দেওয়া ছিল, হ্যাঁ 80 মিলিগ্রাম, তো সুতোর টান তুমি এমজি বাই কস থিটা থেকে বের করতে পারো, অথবা তুমি বের করতে পারো কিউ ই বাই সাইন থিটা, যেটা তোমার সুবিধা হবে। তো এখানে প্রত্যেকটাতে ভ্যালু বসাও, তোমার অ্যান্সার প্রপারলি মিলে যাবে। ঠিক আছে? তাহলে তুমি এটা থেকে অ্যাঙ্গেল বের করে দেখাবে কত অ্যাঙ্গেল আসছে, এবং এই দুটো ইউজ করে সুতোর টান বের করে দেখাবে কত আসছে। তাহলে এটা ঘরে নিজেরা অবশ্যই ক্যালকুলেট করতে পারবে, তাই তো? আচ্ছা, তাহলে এটা তোমার হোমওয়ার্ক রইলো, এটার ভ্যালু গুলো বসিয়ে, কিউ এর ভ্যালু দেওয়া রয়েছে এত কুলম, ই এর ভ্যালু দেওয়া রয়েছে এটা, এম এর ভ্যালু হলো 80 এমজি, এমজি মানে 80 × 10⁻³ কেজি। ঠিক আছে? আর কি, জি এর ভ্যালু 9.8, ব্যাস বসাও, অ্যান্সার বেরিয়ে যাবে। আমি নাই তোমাকে একটু করেও দিই, তাহলে থিটা তুমি পাবে কত, ট্যান ইনভার্স, ট্যান ইনভার্স
তাহলে কিউ কত? কিউ হলো 2 ইন্টু 10 টু দি পাওয়ার তোমার -8। আচ্ছা, ই কত? 2 ইন্টু 10 টু দি পাওয়ার 4। আচ্ছা, ডিভাইড বাই এম কত? এম হলো 80 ইন্টু মিলিগ্রাম, মানে 10 টু দি পাওয়ার -3 গ্রাম, আর কেজিতে করলে 10 টু দি পাওয়ার -6 ইন্টু জি 9.8। লেটস এটা সলভ করে দেখো। থিটা আসে tan ইনভার্স 25/49। এটার মান হলো প্রায় 27 ডিগ্রি। ঠিক আছে, 27 ডিগ্রি এই দুটো অপশানে। আচ্ছা, এবারে তুমি এখান থেকে একটাতে বের করে নাও। ধরো এইটা থেকেই তুমি বের করে নিচ্ছ। তাহলে এম কত? 80 ইন্টু 10 টু দি পাওয়ার -6 ডি 9.8 বাই কস থিটা। থিটা কত? 27 ডিগ্রি। কস 27 ডিগ্রি হয়ে গেল। তাহলে এখানে তোমার ভ্যালুটা আসবে 8.8 ইন্টু 10 টু দি পাওয়ার -4। তাহলে অপশন সি হবে তোমার সঠিক উত্তর। ঠিক আছে, হয়ে গেল গল্প। আচ্ছা চলো, তো এটা একটা কনসেপচুয়াল জায়গা, এই দুটো কনসেপচুয়াল জায়গা। আর একটা কনসেপচুয়াল জায়গা আমি দেখাবো। হুম, এই কনসেপচুয়াল জায়গার প্রবলেম গুলো করিয়ে দিতে পারলে নর্মাল অন্য যে কোনো প্রবলেম তুমি তুড়ি মেরে করে দিতে পারবে। এইখানে আছে আর ব্যাসার্ধের একটা অর্ধবৃত্তাকার তারে কিউ পরিমাণ আধান প্রদান করা হয়েছে। আচ্ছা, আর ব্যাসার্ধের অর্ধবৃত্তাকার তার, তাহলে এর ব্যাসার্ধ কত? আর। আধান কত আছে? কিউ আধান। ওকে, তাহলে তারের কেন্দ্র এইখানটায়, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত হবে? ওকে, তো আমি এইখানে, এটা তো কন্টিনিউয়াস ডিস্ট্রিবিউশন অফ চার্জ, তাহলে ছোট পার্ট কেটে ইন্টিগ্রেশন করতে হয়। ডিএল পার্ট নিয়ে নিলাম, তাই না? এভাবে করতে হবে তো। ডিএল পার্ট নিলাম, যেটা এর সেন্টারে অ্যাঙ্গেল করেছে কত? ডি কিউ, ডি থিটা। থিটা কোনটা? এই অ্যাঙ্গেলটা থিটা। তাহলে এই ডিএল অংশে চার্জ কত আছে? ডি কিউ। এখানে চার্জের লিনিয়ার ডেনসিটি ল্যামডা, তাহলে ডিএল অংশে চার্জ কত আছে? ল্যামডা ডিএল। তো ল্যামডা ডিএল, ল্যামডাটা কত হয়? ল্যামডা হলো চার্জ যদি স্মল কিউ থাকে, পুরো ডিস্টেন্সটা কত? পাই আর। এটা হলো ডি কিউ এর ভ্যালু। আচ্ছা, ডিএল সমান কত হবে? অবভিয়াসলি আর ডি থিটা হবে। কেন? কারণ এইটা হলো ডিএল হলো বৃত্তচাপ আর ব্যাসার্ধ হলো আর। তো বৃত্তচাপ ডিএল, ব্যাসার্ধ আর, এটা কত হবে? ডি থিটা। তাহলে ডিএল ইকুয়ালস টু হলো আর ডি থিটা। এগুলো পুট করলে ডি কিউ আমার দাঁড়ায়, কিউ থাকলো, পাই আর থাকলো, ডিএল এই জায়গায় বসলো, আর ডি থিটা। তো এটা হলো ডি কিউ এর ভ্যালু। ওকে, আচ্ছা, তাই যদি হয় বাবু, তাই যদি হয় বাবু, নেক্সট আমরা কি করতে পারি? নেক্সট আমরা দেখতে পারি এখানে ডিকিউ চার্জের জন্য ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে, এবং এটা কত হবে? ডিই। তো ডিই এর দুটো কম্পোনেন্ট হয়, এটা থিটা হলে এটাও থিটা, বিপরীত কোণ। তাহলে এদিকের কম্পোনেন্টটা হলো ডিই এক্স, মানে কস থিটা। এদিকের কম্পোনেন্টটা হলো ডিই ওয়াই বা ডি সাইন থিটা। তাহলে আমি ধরে নিই ডি সাইন থিটা আর ডি কস থিটা। তাহলে দেখো, এইরকম ভাবে আমি যদি এইখানে কাটি, তাহলে ডি এদিকে হবে, তার জন্য এদিকে হবে ডি কস থিটা, এদিকে হবে ডি সাইন থিটা। এভাবে ডি কস থিটা ক্যান্সেল আউট হয়ে গেল, কিন্তু ডি সাইন থিটা থেকে গেল। এইটা এখানে আবার একটা ডি পেলে এদিকে পাবো ডি কস থিটা। তো এই ডি কস থিটা, এই ডি কস থিটা কেটে গেল, ডি সাইন থিটা এদিকে অ্যাড হয়ে গেল। এভাবে পর পর একটা জোড়া এখানে নিলে, একটা জোড়া এখানে নিলে, একটা জোড়া এখানে নাও, একটা জোড়া এখানে নাও, প্রত্যেক জোড়ার জন্য ডি কস থিটা ক্যান্সেল আউট হবে, ডি সাইন থিটা গুলো এপারে অ্যাড হতে থাকবে। তাহলে ফাইনাল আমরা পাবো ইলেকট্রিক ফিল্ড বলতে সামেশন অফ ডি সাইন থিটা। ঠিক আছে, এটাকেই
আমরা টোটাল ইলেকট্রিক ফিল্ড বলতে পারি সেন্টারে। তাহলে কত হবে ডি সাইন থিটা। তাহলে ইন্টিগ্রেশন করো কোত্থেকে কোন পর্যন্ত, ইন্টিগ্রেশন অফ ডি সাইন থিটা কোত্থেকে কোন পর্যন্ত, অবভিয়াসলি 0 থেকে পাই পর্যন্ত 180 ডিগ্রি, তাই না? 0 থেকে পাই পর্যন্ত হবে ইন্টিগ্রেশন। আচ্ছা, লেটস ভ্যালুটা পুট করো। 0 থেকে পাই ডি এর ভ্যালু কত ভাই, ডিই এর ভ্যালু, ডি এর ভ্যালু আচ্ছা ডি এর ভ্যালু বের করে নাও। দেখো ডি হয়ে যাবে 1/4πε0, চার্জ হলো ডি কিউ বাই ডিস্টেন্স কত আর, আর স্কোয়ার। তাহলে ডি হয়ে গেল 1/4πε0, ডি কিউ এর ভ্যালু পুট করে দাও, ডি কিউ এর ভ্যালু হলো কিউ বাই পাই আর, আর ডি থিটা, আর এখানে 1/r², তার সাথে সাইন থিটা, এই তোমার দাঁড়ালো। এখন এই ইন্টিগ্রেশনটা করলে হয় কত, ই ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই, তার আগে কোন কোন কনস্ট্যান্ট বেরিয়ে যাচ্ছে দেখে নাও। বেরিয়ে যাচ্ছে 1/4πε0, আর কাটে স্কোয়ারে 2 কাটে, তাই না? আর তো কেউ কাটছে না। আচ্ছা, তাহলে 1/4πε0 ওপরে থাকছে কিউ, ওপরে থাকছে কিউ, নিচে হলো 4π² আর স্কোয়ার, এটা, তাই না? আর এখানে পড়ে থাকবে